প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই মিশ্রণের উপাদান পৃথককরণ বা সেপারেশন অফ কম্পোনেন্টস অফ মিক্সচার। তাহলে এই যে মিশ্রণের উপাদানের পৃথককরণ, যে বিভিন্ন মিক্সচার রয়েছে, সেই মিক্সচারের যে কম্পোনেন্ট বা উপাদান আমরা কিভাবে আলাদা করব, তার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা সংজ্ঞাটা জানবো যে মিশ্র পদার্থ বলতে কী বোঝায়। আমাদের চারপাশে যেসব পদার্থ দেখি তাদের বেশিরভাগই দুই বা ততোধিক এর বেশি বিশুদ্ধ পদার্থের মিশ্রণ। যেমন সমুদ্রের জল বিভিন্ন জিনিস দিয়ে মেশানো আছে আর কি, খনিজ পদার্থ, মাটি ইত্যাদি। মাটির মধ্যে অনেক জিনিস কিন্তু মিশে আছে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ জলে দ্রবীভূত হয়ে একটি মিশ্র পদার্থ উৎপন্ন করে। এই দ্রবণকে উত্তপ্ত করে জল বাষ্পীভূত হয়ে যায় এবং সোডিয়াম ক্লোরাইড পৃথক হয়ে যায়। মিশ্র পদার্থের উপাদানগুলিকে ভৌত উপায়ে সহজেই পৃথক করা যায়। দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া না করে নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং উপাদানগুলিকে সহজে পৃথক করা যায়, তাহলে উৎপন্ন পদার্থকে মিশ্র পদার্থ বলে। ঠিক আছে, মিশ্র পদার্থে উপাদানের পৃথককরণ প্রয়োজনীয়তা। এই যে মিশ্র পদার্থ, আমাদের এই উপাদানগুলোকে আলাদা করার কী কী প্রয়োজন রয়েছে। নানা কারণে মিশ্র পদার্থের উপাদানগুলিকে পৃথক করা প্রয়োজন হয়ে পড়ে। যেমন কোনো পদার্থের সঙ্গে অবিশুদ্ধ কোনো পদার্থ মেশানো থাকলে তা থেকে অবিশুদ্ধ পদার্থগুলি পৃথক করতে হয়। বিভিন্ন খাদ্যদ্রব্যে উপস্থিত ক্ষতিকারক পদার্থগুলিকে খাদ্যদ্রব্য থেকে পৃথক করা প্রয়োজন। যেমন চালের মধ্যে যদি কাঁকড় থাকে, তাহলে কাঁকড়কে আলাদা আলাদা করার প্রয়োজন কিন্তু রয়েছে। এছাড়া ওষুধ প্রস্তুতিতে, শিল্পক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। মিশ্র পদার্থের উপাদানগুলির বিভিন্ন ভৌত ধর্মাবলীর উপর নির্ভর করে পদার্থের উপাদানগুলিকে বিভিন্ন পদ্ধতির সাহায্যে পৃথক করা হয়। এই পাঠ্যাংশে আমরা নির্দিষ্ট কিছু পৃথককরণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। যেমন এই একটা হচ্ছে পাতন এবং একটা আংশিক পাতন, ডিসটিলেশন অ্যান্ড ফ্র্যাকশনাল ডিসটিলেশন। তো প্রথমে আমরা আলোচনা করব পাতন বা ডিসটিলেশন। যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয়, তাকে পাতন বলে বা ডিসটিলেশন বলে। জলে বা তরলে কোনো অনুদায়ী কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে আশ্রাবণ বা পরিশ্রাবণ পদ্ধতি দ্বারা তাদেরকে পৃথক করা যায় না। এক্ষেত্রে পাতন পদ্ধতিতে উপাদানগুলিকে পৃথক করা হয়। পরিশ্রাবণ অর্থাৎ ফিল্ট্রেশন, ছেঁকে নেওয়া যায় না। যেমন জলের সঙ্গে যদি চিনি মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পরিশ্রাবণ বা আশ্রাবণ পদ্ধতিতে তাকে আলাদা করা যাবে না, তাকে একমাত্র পাতন পদ্ধতিতে আলাদা করতে হয়। তরল দ্রাবকে কোনো অনুদায়ী কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে এই উপাদানগুলিকে পৃথক করা হয়। এই পদ্ধতিতে দ্রবণকে তার স্ফুটনাঙ্কের উষ্ণতায় উত্তপ্ত করা হয়। তরলের স্ফুটনাঙ্ক তরলের উপস্থিত চাপের উপর নির্ভর করে। চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। অথবা দুটি মিশ্রণীয় তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের অপেক্ষা বেশি এবং তাপ প্রয়োগে বিয়োজিত হয় না, সেই দুটি তরলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। তাহলে পাতন পদ্ধতিতে আমরা দুটি যদি মিশ্রণ তরল নেওয়া হয়, যেমন মিথানল ও জল যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে তাকে আলাদা করতে পারি এই পাতন পদ্ধতিতে। এক্ষেত্রে মিশ্রণটিকে উত্তপ্ত করলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট বেশি উদ্দায়ী তরলটি আগে পাতিত হয় এবং বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি পরে পাতিত হয়। তাহলে জল এবং মিথানলের যে আমাদের স্ফুটনাঙ্ক 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা তার মিথানল কিন্তু আগে বাষ্পীভূত হবে এবং তারপরে জল। তাহলে মিথানলকে আগে বাষ্পীভূত করে ওকে ঘনীভূত করে আবার সেটা মিথানল করা হয় এবং জল আলাদা হয়ে যায়। ঠিক আছে, পাতন পদ্ধতিতে লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জলকে আলাদা করা যায়। তুতের জলীয় দ্রবণ থেকে তুতে ও জলকে আলাদা করা যায়। চিনির জলীয় দ্রবণ থেকে চিনি ও জলকে আলাদা করা যায় এবং অ্যাসিটন ও জলের মিশ্রণ থেকে অ্যাসিটন ও জল পৃথক করা যায়। তুতের জলীয় দ্রবণ থেকে তুতের জল কীভাবে পৃথককরণ করব। একটি পাতল ফ্লাস্কের মধ্যে তুতের নীল বর্ণের জলীয় দ্রবণ দিয়ে ফ্লাস্কের মুখ একটি ছিদ্রযুক্ত কর্কের ছিপি দিয়ে বন্ধ করা হলো। ফ্লাস্কটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা তারজালির উপর বসানো হলো। কর্কের ছিপির ছিদ্রে একটি নির্গম নল লাগিয়ে নির্গম নলের সঙ্গে একটি লিবিক শীতক লাগানো হলো। লিবিক শীতকের শেষ প্রান্ত গ্রাহক পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। শীতকের নিচের পার্শ্বনল দিয়ে তার মধ্যে ঠান্ডা জলের প্রবাহ পাঠানো হলো। বুনসেট বার্নার দিয়ে ফ্লাস্কটি উত্তপ্ত করা হলো। এইভাবে আমরা তুত এবং জলকে কিন্তু আলাদা করতে পারি। তুতের ফর্মুলা হচ্ছে CSO4 5H2। 5H2 মানে হচ্ছে এখানে ওয়াটার ক্রিস্টালাইজেশন, কিন্তু 5 মোল জল কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখো, এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের দেখানো হয়েছে এই যে
একসময় দেখা গেল ফ্লাস্কের মধ্যে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। সেই বাষ্প নির্গম নল দিয়ে বেরিয়ে শীতকের মধ্যে দিয়ে যাওয়ার সময় শীতল ও ঘনীভূত হয়ে জলে পরিণত হয়ে গ্রাহক পাত্রে জমা হচ্ছে। দেখা গেল গ্রাহক পাত্রে স্বচ্ছ জল, এই জল হলো পাতিত জল। এইভাবে পাতন ফ্লাস্কের সমস্ত জল বাষ্পীভূত হয়ে গেল এবং ফ্লাস্কের মধ্যে নীল তুতে পড়ে রইল। একে বলে অবশেষ বা রেসিডিউ বলে ইংরেজিতে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো তুতের জলীয় দ্রবণ, তুতে হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, তাহলে এখানে তো কপার সালফেট পড়ে থাকবে আর এখানে জলটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে, ঠিক আছে, তাহলে এইভাবে পাতন করে যে তুতের জলীয় দ্রবণ থেকে জল ও তুতে পৃথক করে, এখানে তুতে পড়ে থাকবে, এখানে থাকবে জল। অনুপ্রেস পাতন, বায়ুর চাপ হ্রাস করে স্বাভাবিক স্ফুটনাঙ্কের তুলনায় নিম্ন তাপমাত্রায় কোনো তরল পদার্থকে পাতিত করার পদ্ধতিকে অনুপ্রেস পাতন বলা হয়। ঠিক আছে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন, যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্ক তরলকে বাষ্পীভূত করে এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার মাধ্যমে তরল দুটিকে পৃথক করা হয়, তাকে আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়। নির্দিষ্ট চাপে দুটি তরলে যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম মিশ্রণকে উত্তপ্ত করলে মিশ্রণের উষ্ণতা যখন কম স্ফুটনাঙ্কের তরলের স্ফুটনাঙ্কের উষ্ণতায় পৌঁছায় তখন ওই তরল বাষ্পীভূত হয়। এই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করে গ্রাহক পাত্রে সঞ্চয় করা হয়। এই তরল সম্পূর্ণ বাষ্পীভূত না হওয়া পর্যন্ত মিশ্রণের উষ্ণতা স্থির থাকে। আংশিক পাতনে একটি বিশেষ ধরনের খাঁজ বিশিষ্ট লম্বা কাচের নল ফ্র্যাকশনেটিং কলম ব্যবহার করা হয়। দুইয়ের বেশি সংখ্যক তরলে যাদের পরস্পরের স্ফুটনাঙ্কের পার্থক্য <30 ডিগ্রি সেন্টিগ্রেড সমসত্ব মিশ্রণকে ক্রমান্বয়ে অধিকতর তাপমাত্রা উত্তপ্ত করে বাষ্পীভবন ও ঘনীভবন মাধ্যমে উপাদান তরলগুলিকে পৃথকভাবে সংগ্রহ করা হয়। আংশিক পাতন পদ্ধতিতে মিথানল ও জল এবং অ্যাসিটন ও মিথানল ইত্যাদি মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা হয়। এখানে দেখো, এখানে আমাদের অ্যাক্টিভিটি দেখানো হয়েছে এই জল এবং মিথানল কীভাবে আলাদা করা হচ্ছে। দেখো মিথানলের যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মিথানল কিন্তু আগে বাষ্পীভূত হবে এবং এখানে ঠান্ডা হলে ঘনীভূত হয়ে আবার এখানে মিথানল চলে আসবে, এখানে জল পড়ে থাকবে। তো দেখো ধরা যাক মিথাইল অ্যালকোহল, মিথানল স্ফুটনাঙ্ক 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড মিশ্রণ থেকে তাদের পৃথক করতে হবে। পদ্ধতি: একটি পাতন ফ্লাস্কে মিথানল ও জলের মিশ্রণ নেওয়া হলো, ফ্লাস্কটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে আটকে ত্রিপদ স্ট্যান্ডে রাখা তারজালির উপর বসানো হলো। ফ্লাস্কের মুখ একটি ছিদ্রযুক্ত কর্ক দিয়ে বন্ধ করা হলো। এবার কর্কের ছিদ্রের ভিতর দিয়ে পাতন ফ্লাস্কের মুখে একটা খাঁজ কাটা বা লম্বা নল বা পাতন স্তম্ভ ফ্র্যাকশনেটিং কলম সোজা করে রাখা হলো। পাতন স্তম্ভের উপরে কর্কের সাহায্যে একটি থার্মোমিটার যুক্ত করা হলো, যার সাহায্যে উৎপন্ন বাষ্পের উষ্ণতা জানা যায়। পাতন স্তম্ভের নলের উপরের দিকে একটি পার্শ্বনল থাকে। এই পার্শ্বনলের সঙ্গে একটি লিবিক শীতক লাগানো হলো। লিবিক শীতকের শেষ প্রান্ত গ্রাহক পাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ঠিক আছে, লিবিক শীতকটি একটি স্ট্যান্ডের সঙ্গে ক্ল্যাম্পের সাহায্যে আটকানো থাকে। শীতকের নিচে পার্সোনাল দিয়ে ওর মধ্যে ঠান্ডা জলের প্রবাহ পাঠানো হলো। এরপর বুনসেন বার্নার দিয়ে ধীরে ধীরে পাতন ফ্লাস্কটিকে উত্তপ্ত করা হলো। শীতকের ওপর পার্সোনাল দিয়ে গরম জল বেরিয়ে এলো। ফ্লাস্কের মিশ্রিত তরলের উষ্ণতা মিথানলের স্ফুটনাঙ্কের উষ্ণতায় 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছালে মিথানল বাষ্পীভূত হবে এবং খাঁজ বিশিষ্ট নলের পার্শ্বনল দিয়ে নির্গত হয়ে শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে পুনরায় তরলে পরিণত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। জলের স্ফুটনাঙ্ক মিথানলের তুলনায় অনেক বেশি হয় 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিথানলের সঙ্গে জলের বাষ্পীভূত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, ফলে পাতন ফ্লাস্কে জল পড়ে থাকে। এইভাবে সমস্ত মিথানল গ্রাহক পাত্রে জমা হবে এবং বিশুদ্ধ জল পাতন ফ্লাস্কে পড়ে থাকবে। এই ধরনের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ব্যবহারিক প্রয়োগ: এই আংশিক পাতনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে প্রথমে উল্লেখ করতে হয় পেট্রোলিয়ামের কথা। অপরিশোধিত পেট্রোলিয়ামের পরিশোধনে আংশিক পাতনের গুরুত্ব কিন্তু অপরিসীম। মাটির নিচ থেকে যে ঘন কালো বর্ণের খনিজ তেল বা পেট্রোলিয়াম সংগ্রহ করা হয় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলে। একে সরাসরি জ্বালানি রূপে ব্যবহার করা যায় না। আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করে বিভিন্ন পাতিত অংশ সংগ্রহ করা হয় এবং তা বিভিন্ন কাজে জ্বালানি হিসাবে অন্যান্য কাজে ব্যবহার করা হয়। পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত পাতিত পদার্থের তালিকা নিচে দেওয়া। দেখো আমাদের 9 ধরনের কিন্তু আমরা এই পদার্থ পেয়ে থাকি আমাদের এই ক্রুড অয়েল অপরিশোধিত তেল থেকে।
প্রথমে পেয়ে যাই আমরা পেট্রোলিয়াম গ্যাস, যে উষ্ণতায় সংগৃহীত হয় 30°C নিচে আমরা সব থেকে প্রথমে পাই পেট্রোলিয়াম গ্যাস। তারপরে পেট্রোল বা গ্যাসোলিন 30°C থেকে 100°C মধ্যে পাই পেট্রোল। ন্যাপথা 100 থেকে 180°, কেরোসিন তেল 180 থেকে 250°, ডিজেল তেল 250 থেকে 300°C, লুব্রিকেটিং অয়েল 300 থেকে 450°C, ঠিক আছে। গ্রিজ বা পেট্রোলিয়াম জেল 450 থেকে 500°C, প্যারাফিন মোম 500°C ওপরে, এবং পিচ হচ্ছে অবশেষ বা রেসিডু যেটা বলি আমরা। তো পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার কি? জ্বালানি হিসেবে, এলপিজি প্রস্তুতিতে, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে। ন্যাপথা পেট্রোলিয়াম বা গ্যাসোলিন মোটর গাড়ির জ্বালানি রূপে, পশমের জামা কাপড় ড্রাই ওয়াশ করতে। ন্যাপথা পলিথিন, পলিয়েস্টার প্রভৃতি প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে। কেরোসিন তেল আলোক উৎপাদনে, জ্বালানি রূপে এবং ডিডিটি প্রস্তুতিতে। ডিজেল তেল ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসেবে। লুব্রিকেটিং অয়েল লুব্রিকেটিং তেল পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে, ঠিক আছে। গ্রিজ বা পেট্রোলিয়াম জেল পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে। প্যারাফিন মোম মোমবাতি ভেসলিন প্রস্তুতিতে আমরা প্যারাফিন মোম ব্যবহার করি, এবং পিচ অবশেষ বা যে রেসিডিউ রাস্তা তৈরিতে আমরা পিচ ব্যবহার করি, ঠিক আছে। এই বিভিন্ন আমরা যে পেট্রোলিয়াম সংগ্রহ করি তাকে অপরিচিত ক্রুড অয়েল থেকে এই 9টা জিনিস কিন্তু আমরা পাই, এবং খুবই বেশি এটা কাজে লাগে, এবং এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে এটা কিন্তু আলাদা করে। দেখো এর যে স্ফুটনাঙ্কের সবগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। এবং আংশিক পাতন পদ্ধতির সীমাবদ্ধতা, কিছু কিছু আংশিক পাতন যে রয়েছে তার কিন্তু সীমাবদ্ধতাও রয়েছে। কী কী সীমাবদ্ধতা? যদি মিশ্রণের উপাদান স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয় তাহলে আংশিক পদ্ধতি পাতন করা সম্ভব নয়, কারণ কাছাকাছি হলে দুটোই কিন্তু একসঙ্গে বাষ্পীভূত হবে, তাহলে কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। 2 বা ততোধিক তরলের মিশ্রণে যদি কোনো একটি উপাদান তাপ প্রয়োগে বিয়োজিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আংশিক পাতন সম্ভব নয়। অ্যাজিওট্রপিক মিশ্রণ 4.4% জল ও 95.6% ইথাইল অ্যালকোহল মিশ্রণ এর ক্ষেত্রে এই পদ্ধতি করা যায় না। অ্যাজিওট্রপিক মিশ্রণকেও কিন্তু এই জল এবং ইথাইল অ্যালকোহল কিন্তু আলাদা করা যাবে না। তো এগুলো কিন্তু আংশিক পাতন পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে। 3টি পৃথককরণ ফানেল বা সেপারেটরি ফানেল। এই সেপারেটিং ফানেল আমরা কোথায় কাজে লাগাই? অমিশ্রণীয় দুটি ভিন্ন তরলকে কোনো পাত্রে রাখা হলে তারা দুটি ভিন্ন স্তর গঠন করে। যেমন ধরুন জল ও তেল, তেলের ডেন্সিটি কম, তাহলে তেলটা উপরে ভাসবে এবং জল কিন্তু নিচে থাকবে। অপেক্ষাকৃত বেশি ঘনত্বের তরলটি নিচের স্তরে থাকে এবং অপেক্ষাকৃত কম ঘনত্বের তরলটি উপরে স্তর গঠন করে। এই ধর্মকে কাজে লাগিয়ে পৃথককরণ বা বিয়োজি ফানেল দ্বারা এই তরল পদার্থ দুটিকে পৃথক করা হয়। পৃথককরণ ফানেল হল একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের তলে একটি স্টপ কক লাগানো থাকে। বৈশিষ্ট্য, তাহলে এই পৃথককরণ ফানেল বা সেপারেটিভ ফানেলের কী কী বৈশিষ্ট্য রয়েছে? তরল মিশ্রণের উপাদানগুলি পরস্পর অমিশ্রণীয় হবে, অর্থাৎ একে অপরের সঙ্গে মিশবে না। মিশ্রণের উপাদান তরলগুলির মধ্যে ঘনত্বের পার্থক্য থাকতে হবে, রাইট। তাহলে ঘনত্বের পার্থক্য যদি থাকে তাহলে একমাত্র যার ঘনত্ব কম সে উপরে থাকবে, যার ঘনত্ব বেশি সে কিন্তু নিচে থাকবে। মিশ্রণের তরলগুলি একটি অন্যটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন মিশ্রণকে পৃথককরণের জন্য সেপারেটিভ ফানেল ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে দেখলাম সেপারেটিভ ফানেলের সাহায্যে আমরা কীভাবে ব্যবহার করছি সেটা কিন্তু তোমাদের দেখানো হচ্ছে। দেখো এই যে পেট্রোল ও জল, তাহলে দেখো পেট্রোল কিন্তু ঘনত্ব কম উপরে থাকবে, জল নিচে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে সেপারেটিভ ফানেলে একটা কক রয়েছে, ককটা খুলে দিলে জলটা আস্তে আস্তে নিচে চলে আসবে এবং পেট্রোলটা আলাদা হয়ে যাবে। এটাকে বলা হয় সেপারেটরি ফানেল। ধরা যাক পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করতে হবে। পদ্ধতি, একটি স্ট্যান্ডে একটি পৃথককরণ ফানেল আটকে তাতে পেট্রোল ও জলের মিশ্রণ নেওয়া হলো এবং কিছুক্ষণ স্থিরভাবে রাখা হলো। জল ও পেট্রোলের ঘনত্ব ভিন্ন এবং এরা পরস্পরের সঙ্গে মেশে না। কিছুক্ষণের মধ্যে জলের উপর পেট্রোল ভেসে উঠবে এবং দুটি পৃথক স্তরে অবস্থান করবে। এবার একটি ত্রিকোণ ফ্লাস্ক ফানেলের তলায় রেখে ফানেলের স্টপ কক খুলে অল্প খোলা হলো। অপেক্ষাকৃত ভারী তরল অর্থাৎ জল ফানেলের নল দিয়ে বেরিয়ে ফ্লাস্কে জমা হবে। সমস্ত জল ফ্লাস্কে জমা হলে স্টপ কক বন্ধ করে দেওয়া হলো। অপেক্ষাকৃত হালকা তরল অর্থাৎ পেট্রোল ফানেলে যাবে, ঠিক আছে। এটা ফানেল থেকে গেল আর এইটা জলটা কিন্তু নিচে পড়ে গেল, ঠিক আছে। প্রয়োগ, এই পদ্ধতিতে কেরোসিন ও জলের মিশ্রণ, নারকেল তেল ও জলের মিশ্রণ, কার্বন টেট্রাক্লোরাইড ও জলের মিশ্রণ প্রভৃতি মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। তাহলে সেপারেটিভ ফানেলের
মধ্যে দুটো তরলকে আলাদা করা যাবে যদি দুটো তরলের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে পেট্রোল ও জল বা তেল ও জল এগুলোকে কিন্তু আলাদা করতে পারি। কার্বন টেট্রাক্লোরাইড ও জলের মিশ্রণ যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে আমরা সেপারেটিভ ফেনাল দিয়ে আলাদা করতে পারি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরের ভিডিওতে আমরা এই যে অনুশীলনী যে প্রশ্ন উত্তর রয়েছে সব প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ রয়েছে। আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। আমাদের অ্যাপে আমাদের বিভিন্ন যে কোর্স রয়েছে সেই কোর্স সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। এই কোর্সে আমাদের বিভিন্ন কোর্স রয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে পড়াই এবং আমাদের মধ্যে অ্যাপের মধ্যে বিভিন্ন কোর্স রয়েছে। দেখো, এই কোর্সের মধ্যে যে ক্লাস 9-এর আমাদের কোর্স রয়েছে, ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স। তাহলে এই ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সে আমাদের 128 কন্টেন্ট রয়েছে। এখানে লাইভ ক্লাস রেকর্ডিং হয়। চ্যাপ্টার দেখো, প্রতিটা চ্যাপ্টারের কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন, ম্যাটার্স, ঠিক আছে, এনার্জি, সবগুলো কিন্তু দেওয়া আছে। হিট, সাউন্ড, এবং তার মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু করে দেওয়া রয়েছে। সাইফন দেখো, সাইফনের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা এখানে করে দিয়েছি। এই দুটো পাত্র নিতে হবে। পাত্র নেওয়ার পর আমরা এই যে পাইপ দিলাম, পাইপের মধ্যে জল পূর্ণ করতে হবে এবং জল পূর্ণ করার পরে আমরা ছোট নলটা এই বড় পাত্রের মধ্যে রাখবো এবং বড় নলটা মগের মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে এই সব দেখো আমাদের প্রতিটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। বার্নারি প্রিন্সিপালও কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করে দেওয়া রয়েছে। তাহলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে, সব কিন্তু আমাদের এখানে করা আছে। এছাড়া তোমার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টও কিন্তু আমাদের করে দেওয়া রয়েছে। এই যে ক্লাস 9-এর নেচার স্টাডি বা আমাদের প্রকৃতি পাঠ যে নেচার স্টাডি আছে তার উপরে কিন্তু আমাদের এই যে প্রজেক্ট, তার প্রজেক্টের উপরে কিন্তু এগুলো সব করে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের কেস স্টাডি। তাহলে কেস স্টাডি বা আমাদের প্রতিটা প্রজেক্টটি কিন্তু এই ক্লাস 9-এ করে দেওয়া। কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ কীভাবে লিখতে হয়, কীভাবে করতে হয়, সব কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের ক্রিয়েটিভ রাইটিং। তাহলে ক্রিয়েটিভ রাইটিং ওভার প্রজেক্ট রয়েছে। আমাদের যতগুলো 6টা প্রজেক্ট রয়েছে, 6টা প্রজেক্টই কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন ভিডিও সব সাবজেক্টের উপর দেওয়া আছে বিভিন্ন। তাছাড়া আমরা অনলাইন টেস্ট নিয়ে থাকি, বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট নেওয়া হয় এবং অনলাইন ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, এটা আমাদের ক্লাস 9-এর কোর্স। এবার ক্লাস 9 থেকে ক্লাস 10-এর কোর্স রয়েছে আমাদের। বিভিন্ন কম্পিউটার কোর্স কিন্তু রয়েছে আমাদের। এটা ক্লাস 12-এর ক্লাস সিবিএসই বোর্ডের ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের কোর্স। এছাড়াও বিভিন্ন আমাদের কম্পিটিশান কোর্স রয়েছে। ঠিক আছে, এছাড়াও আমাদের নেট ফিজিক্স, তার কম্পিটিশান রয়েছে, কম্পিটিশন পরীক্ষা রয়েছে। ক্লাস 12 কমপ্লিট অফিস বাই রাহুল স্যার, এটাও রয়েছে। এছাড়াও আমাদের অটোক্যাড প্লাস রিভিট প্লাস 3ds। এছাড়া ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে আমাদের কোর্স রয়েছে। এছাড়া বিভিন্ন যে প্রজেক্ট তোমরা ক্লাসের মধ্যে করো সেই ধরনের প্রজেক্টও কিন্তু আমাদের এখানে রয়েছে। তাহলে যে কোনো কোর্স তোমরা এখান থেকে নিতে পারবে। এটা ডাউনলোড করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেই বিশেষ পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটাকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার নিয়ম হচ্ছে, তোমরা আমাদের যে ভিডিও দেখছো, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে গেলেই কিন্তু তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, কীভাবে করতে হয় আমরা তবু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ইউটিউব যে চ্যানেলের নিচে যে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা যাবে এবং ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবে যে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেইখানে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, আমি আগেও বলেছি, এখনও বলছি। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা তোমার ভিডিও খুঁজছো, ধরো, তাহলে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এবার দেখো অ্যাপ লিঙ্ক এখানে কিন্তু দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। এখানে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে সব কোর্সগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।